আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে কি আমরা বাড়িতে চলে আসছি। আজকে ১ মাস ২৪ দিন পরে বাড়িতে আসছি। আলহামদুলিল্লাহ। তো আর ১ সপ্তাহ যদি থাকতাম তাহলে মাস হয়ে যেত, তাই না? কিন্তু গেছিলাম যে ১৫-২০ দিন থেকে আসবো এই নিয়ত করে। তারপরে সেখান থেকে ঢাকা গেলাম, ঢাকার থেকে আবার বাড়িতে আসলাম, বোনের বাড়ি বেড়ালাম। সব কিছু মিলিয়ে ১ মাস ২৪ দিন শেষ করে ২৫ দিনের দিন আজকে আমি বাবার বাড়িতে আসলাম। আর আসছি কিন্তু একদম তাড়াহুড়ো করে, সকাল থেকে মারে বলা হয় না যে আমি যাব। হুট করে আসরের আজান দিচ্ছে, আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি। এরপরে মনে হইতেছে যে আজকে চলে যাই, রাতে গিয়ে শুয়ে থাকবো বা ঘুমিয়ে থাকবো, সকালবেলা উঠে কাজবাজ করব। তো মা তো আসতে দিতেই চায় না, মা রাগও করছে যে এখন হুট করে যদি বলে তাহলে আমি কি দিতে পারি জোগাড় করে বাড়িতে যাই, কীভাবে বাজার করবি, কিভাবে কি করবে আমি বুঝতে পারতেছি না। আব্বাও বাসায় ছিল না, ভাইয়া ছিল দোকানে, রাজীব সুজীব ওরা সবাই যে যার মতো করে কাজে কামে। তা আমি চলে আসছি এখান থেকে। মা মনে করছে যে আমি রাগ করছি, আসলে না, আমার চিন্তাভাবনা অন্যরকমের। যে সকালের শুরু থেকে যদি কাজ ধরি তাহলে শেষ অবধি পর্যন্ত অনেক কাজ করা যাবে। আর সকালবেলা যাইতে যেতে ১০টা-১১টা বাজে, তারপর আর কোনো কাজ করতে মনেই যাবে না। কিন্তু আসার পরে তো দেখি আমার ঘরের অবস্থা খুবই খারাপ একদম। যা মনে করেন এত বেশি বাজে হয়ে আছে, ময়লা ছয়লা পড়া ঘরের অবস্থা। এগুলো যদি মোটামুটি এখন না গুছাই তাহলে তো রাতে ঘুমানো একদমই অসম্ভব। এখানে মা কিছু খাবার দিয়ে দিছিল, কিছু সবজি টবজি দিছে, শাকও দিছে। তো ওগুলো আমি একটু গোছানোর চেষ্টা করতেছি। এরপরে যদি হুট করে কোনো মানুষ আলাপ পায় যে আমি আছি তাহলে চলে আসবে। তো এই চলে আসার ভয়ে তাহলে তো তাদের সময় দিব নাকি আমি আমার ঘরে কাজ করবো। এই জন্য ভাবতেছি যে তাড়াতাড়ি করে এই কাজগুলো শেষ করি, যাতে ৫ জন মানুষ আসলে বসলে যেন সময় দিতে পারি। তো আমি রিয়নের অনেক খুঁজছি যে রিয়নের নিয়ে যাব। সিফাত কখনোই আসে না। সিফাত হচ্ছে আমার বড় ভাইয়ের বড় ছেলে। ও কখনো আমাদের বাড়িতে আসে না, আজকে প্রথম আসছে। আর সেই জন্য হচ্ছে কি ওরা আনতে আমার একটু ভয় লাগতেছিল। ও ভালোভাবে রাস্তা নাও চিনতে পারে। আমরা আসছিলাম একটা রাস্তা দিয়ে, ওরে আবার আরেক রাস্তা দিয়ে তারপরে পার করে দিয়ে আসলাম, অনেকটা পথ আগায় দিয়ে আসলাম, একটা লাইট দিয়ে দিলাম আমার ঘরের থেকে। আচ্ছা, এরপরে লাবণী আসলো। লাবণী আসার পরে তো দেখছি আমাদের এখন তো অনেক কিছু বলে চলে গেছে। যাওয়ার সময় বলে যে ১ সপ্তাহ ২ সপ্তাহ থাকবে। এরপর এখন ২ মাস পুরা করে আসছে, অনেক কথা বলে লাবণীও চলে গেছে। রাত্রে আমরা ওইভাবে করে কাজকাম করছি, বিছানা চাদরগুলো উঠায় রাখছিলাম, বিছানাগুলো ঝাইরা হাসে আমরা রাত্রে ঘুমাইছি। এরপরে সকালবেলা উঠে তো আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। খুবই বেশি কাজের প্রেশার ছিল। আমার টার্গেট ছিল যে আমি কখন এই কাজগুলো শেষ করব। যেহেতু রোদ আছে, এগুলো শেষ করতে হবে, ধোয়া পাকলা করতে হবে। এই জন্য আমি আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এরপরে দেখি যে আমার নন্দে চলে আসছে, ভাসুরের মেয়ে আসছে, নন্দের জামাই, নন্দের মেয়ে, সবাই চলে আসছে। আসলে বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান ছিল, এই কারণে এত মেহমান আসছে। আর বড় আপাও আসতে পারে, সেটা শিওর জানি না, তবে শুনছি আসার পর লাবণী বলছে যে আমার বড় নন্দের কথা, সেও আসতে পারে। তো অনুষ্ঠান, কিসের অনুষ্ঠান প্রথমত আমার জানা ছিল না, কারণ আমরা বাড়িতে ছিলাম না, তাই রাতে আসে। তো ঘুমাইয়েছিলাম, সকালবেলা উঠে তো কাজে কামে ব্যস্ত হয়েছিলাম, কারোর সাথে কথা বলারও সময় হয় না। বা যার ঘরে অনুষ্ঠান তার ঘরেও কাজ কাম ছিল, তারও হয়তো সময় হয় না কথা বলার জন্য। এই জন্য আর আমি জানছিলাম না। এরপরে আমি বুঝতে পারলাম যে কিসের অনুষ্ঠান। দেখি মেহেদি অসুস্থ, তার সুন্নতে খতনা করানো হয়েছে, যার কারণে এখন আরও ৩-৪ দিন আগে করানো হয়েছে। এখন সবারে মোটামুটি দাওয়াত করছে, ওদের বাসায় খাওয়াবে। তো এর ভিতরে আমি হুট করে চলে আসছি, তো আমি তার গোনা ছিলাম না, এই জন্য আর অনুষ্ঠানের ভাগই হতে পারিনি। আমার মামা শ্বশুর বাড়ির সবাই আর বাড়িতে জালেরা, ভাসুরা, যারা ছেলে দেবররা, নন্দেরা আসছে, ভাগ্নির জামাইরা। ও ভাগ্নির জামাই আসতে পারে না, সে বলছিল আসবে কিন্তু সময় মতো আসতে পারে না, তার কাজের চাপ ছিল এই কারণে। আর আমরা তো বাড়িতে ছিলাম না দেখে আমাদের আর কি গোনার ভিতরে রাখছিল। এখন আমরা হুট করে চলে আসছি, এখন আর কিভাবে যাব, এই জন্য আর ওইভাবে করে বলাই হয় না। আচ্ছা, তো ওইভাবে করে আমাদের দুপুর পর্যন্ত গেছে। এখন প্রায় ১:৩০টার মতো বাজে, ১টা, ১:১০ বা ১:৩০ এরকমই বাজে। অনেক কাজকাম করছি, মা ছেলে একসাথে, খুব ক্লান্ত লাগতেছে, হয়তো আমার কথাই আপনারা বুঝতে পারতেছেন।
তারপরে রান্না করার সময় হয় না, আর মাঝে ভাত দিছিল, সেই ভাত খাওয়ার সময় পাইনি। ভাত এখন ওইভাবে করে ফ্রিজে রয়ে গেছে। তো মোটা চালের ভাত আছে, কিছুই হবে না, পানি দিয়ে রেখে দিছি। এখানে একটু ডাল আর চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। তো অনেক দিন পরে রান্না করছি, তাড়াহুড়ো করে রান্না করছি, যার কারণে পানি হয়েছে বেশি, খিচুড়িটা লেটকা হয়ে গেছে। ছাফান হচ্ছে গিয়ে শুধু যেই ঘরে অনুষ্ঠান ওই ঘরে যাওয়ার জন্য কান্নাকাটি করে, অত ছোট মানুষ বুঝে না। তো গেলে কিনা আবার কিছু কয়ে ফেলায় যে দাওয়াত ছাড়াই চলে আসছে। এই জন্য আমি ওরে ঘরে রাখার জন্য এটা সেটাও যেটাই করতেছে ওরে সেটাই করতে দিতেছিলাম। আমি যখন রান্না করতেছিলাম ওরা নিয়ে রান্না করতেছিলাম। আবার এখন খাওয়ার টাইমও বলতেছে বাইরে টেরে দিব। তো ভাবলাম দেখ, না হলে তো কান্না করবে ওই ঘরে যাওয়ার জন্য। এই জন্য ওরে এভাবে করে উসিলা দিয়ে দিয়ে আমার কাছে রাইখা দিচ্ছিলাম। এখন বিকালবেলা আমার নন্দে খাওয়া দাওয়া করে চলে যেতেছে। আসলে রাজান কিন্তু দিয়ে দিচ্ছে। তো ভাসুরে মেয়েটা যাবে না, ও 2-4 দিন থাকবে। আর নন্দের আগায় দিতে চলে আসছি বটতলা বাজার পর্যন্ত, যে একটু আগে দিয়ে যে আসছে অনেক দিন পরেই হুট করে সবার সাথে দেখা হয়েছে, ভালো লাগছে। নন্দের সাথে ভাসুরের মেয়ের সাথে বা বড় নন্দে আসতে পারে না। হ্যাঁ বলছে যে আসবে 2-1 দিন পরে, এখন একটু কাজের চাপ আছে জন্য আসতে পারে না। আচ্ছা, তো অনেক দিন পরে আসছি, মনও খারাপ, তেমন কাজ করার পরে শরীরটাও ভালো লাগতেছে না, কীরকমের যেন অস্থির অস্থির লাগতেছে যে সবাই রেখে আসছি। এরপরে যখন ভাসুরের মেয়েটা আসছে, ও তো অনেক পছন্দ করে আমাকে, বা আমার কাছে ওরে ভালো লাগে। তারপর আপাও আসলো, আপার সাথে একটু সময় দিলাম ফাঁকে ফাঁকে। সব কিছু মিলিয়ে দিনটা তো চলে গেছে, খুবই মানে হয়রানির ভিতরে ছিলাম যে কখন এত কাজকাম শেষ করব, কখন এত কাজকাম শেষ করব। এই জন্য আর কি, যে নুপুরের সাথে একটু বিকেলবেলা ঘুরতেছে, আপাতত চলে গেছে। এরপরে রাত্রে আবার আসলাম। রাত্রে আসার পরে শুকনো যে কাজগুলো ছিল, শুধু কাপড় গোছানো, ড্রয়ার মোছা, এটা সেটা, ওগুলো একটু একটু করতেছিলাম। এরপরে দেখে ক্ষুধা লাগছে, কারণ আমার কাছে সবসময় ভাত জিনিসটা পছন্দ। আজকে মা ভাত দিয়ে দিচ্ছিল, সে গেল, কালকে রাত্রে কটা খাইছিলাম। তো অনেক দিন পরে আসছি, প্রায় 2 মাস পরে, সবাই রেখা খুব খারাপ লাগতেছিল। এই জন্য ওইভাবে করে খেতে পারিনি, সবজি ভাত পানি দিয়ে রেখা দিছিলাম। সকালবেলা উঠে বিশ্বাস করবে না, কিছুই খাইতে মন চাইতেছিল না, যে কখন কাজ শেষ করব। আসলে কাজের প্রেশারই বেশি ছিল না, আমার মনটা অনেক বেশি খারাপ ছিল যে এতদিন পরে বাড়িতে আসছি ছোটো ছেলেটারে নিয়ে। অন্তত পক্ষে যে ঘরে অনুষ্ঠান ছিল, আমার শাশুড়ি বা আমার নন্দে বা আমার বড় জালে বা ভাসুরে যেই হোক না কেন, কেউ তো অন্তত পক্ষে আমার ছেলেটারে হাঁটতে পারতো যে তুই আয়, তোর সাথে তো আর হিসাব নেই, তোর তো আর খাইতে টাকা লাগে না বা কিছু। তো এই জিনিসগুলো মনে করে আমার কাছে খুব খারাপ লাগছে, সকাল থেকে মনটা খারাপ ছিল। এরপর আবার নিজে সান্ত্বনা দিলাম যে থাক, এবারের একটা মানুষের ধারা আছে যে বাচ্চারাও যদি হয়, ওদের ভুল ত্রুটি থেকে ওদের সব কিছুই ধরে রাখে। আমাদের বয়স্ক মানুষ যেভাবে আমরা ভুল করি বা ন্যায় অন্যায় করি, সেরকম আর ওরা বাচ্চারাও যদি করে ওই জিনিসটা ধরে রাখে। তো ও যদি খায়, ওটা যদি কখনো 19-এর থেকে 20 হয় বা মুখ কালাকালি হয়, তখন বলে দিবে যে তোর ছেলে আমার ঘরে খাইছে। তো না খাইছে সেটা ভালো লাগছে, কিন্তু আমার ছেলেটা যখন কান্না করছে তখন আমার কাছে খুব খারাপ লাগছে। খাওয়া দাওয়াটা বিষয় না, কারণ ও মনে মনে ভাবছে এটা যে এখানে এত বেশি মানুষ, তাহলে আমরা কেন যাইতেছি না। ওর ফুবু আছে, ওর দাদি আছে, ওর চাচিরা সবাই যদি একখানে থাকতে পারে, তাহলে আমি কেন থাকতেছি না। মানে ওর টার্গেট, ওর চিন্তাভাবনা হচ্ছে এটা, কিন্তু ও তো ছোটো মানুষ, ও তো বুঝতে পারতেছে না। ছোটোখাটো একটা বক্স চালাইতেছিল, বাচ্চারা অন্যান্য বাচ্চারা নাচানাচি করতেছিল, সেখান থেকে আর কি আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে আসছি অনেক দিন পরে, সবাই একটু কথা বলবো তো দূরের কথা, আর ওর সবার চোখে এমনভাবে কাটা হয়ে গেছে যে আমি আসা এখন সবার সমস্যা হয়ে গেছে। হ্যাঁ আর কি। আচ্ছা, তো যাই হোক, ওগুলো বাদ দিয়ে যদি বলতে চাই, তাহলে নিজের কাছেও খারাপ লাগে বা নিজের কাছে আরও বেশি কষ্ট লাগে। তো কষ্ট পাওয়ার দরকার নেই, চলে যাব আর কিছুদিন পরে এখান থেকে, তখন হয়তো সবাই অনেক খুশি থাকবে। এখানে আমি বলছিলাম যে আমার বড় নন্দা আসবে, আসলে কিন্তু সে আসছে, আমার বড় নন্দের জামাই। তো দুপুরে লাবণীকে ঘরে খাইছিল, আমাকে ঘরের থেকে তরকারি দিয়ে আসছিলাম, আমি ইলিশ মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করছিলাম। তো সেখান থেকে আপা বলতেছে মূলার তরকারি দেওয়া যা, ভাত আমি এগা থেকে নিয়ে, তোর একলা চালের ভাত রান্না করছো, ওইটা দেওয়ার দরকার নেই কেন। তা আমি তারা বলছিলাম যে আপা আহেন যা রান্না করছি এখন একসাথে খাই, রাতে আমি রান্না করুম নি। তো বলতেছে না দরকার নেই, তুই তরকারি দিয়ে যা, এখান থেকে ভাত নিয়ে তারপর খামনি। এরপরে আমি 2টা মাছ আবার কাইটা নিলাম, সুন্দর করে কাটার পরে একটা মাছের মাথা আবার রাইখা দিলাম, যে ওটা
দিয়ে কোনো হয়তো বা একটু শাক বা একটু সবজি টবজি রান্না করলে দেওয়া যাবে। আমি হচ্ছে গিয়ে বাড়িতে আসার পরে আরও 2 দিন আগে রাত্রে আমি 2 কেজি ইলিশ মাছ আনছিলাম। কিনা দেখে সবাই নিতে আসছে, তো আমিও ভাবলাম 2 কেজি মাছ আমিও তাহলে কিনা নিই। এরপরে 2 কেজি মাছ আমি 6টা মাছ পাইছিলাম। আমি একটা মাছ প্রথম দিনই রান্না করে খাইছিলাম। এরপর আবার আসছে 2টা মাছ রান্না করলাম আর 3টা মাছ ফ্রিজে রাইখা দিলাম, যে আবার যদি কেউ আসে তখন খাওয়ানো যাবে বা নিজেরও ঠেকাঠাক চলতে পারবো। অন্য কোনো মাছ বা সবজি কিছু ফ্রিজে ছিল না। মা একটু দেয়া দিছিল কাঁচামরিচ, ডিম, কাঁচা কলা, লাউ শাক, তারপরে মিষ্টি কুমড়া, এসব আর কি টুকি যা ছিল ঘরে তাই দিয়ে দিছিল। এরপরে বিকেলবেলা আমার ননদের যখন যাইতে শুরু করে ভাবলাম যে না পারে একবেলা রাখি খাওয়াই। আমরা যদি বরিশাল চলে যাই বা তখন আর দেখা হয় কিনা বা আসা হয় কিনা, হ্যাঁ সেই নিয়ত করে আর কি আপারে রাইখা দিলাম জোরাজুরি করে। ভাইয়াও আছে সাথে। তো এখানে আমি অল্প করে একটু পোলার চাল নিলাম আর মাছটা কাইটা ওইটা ভুনা করছি। মাছ কাইটা ভুনা করার পরে লাবণী চা নিয়ে আসছে। আমি পোলাওটা বসায় ভাপ দিয়ে উপরে রেখে দিছি। লাবণী নিয়ে আসছে চায়ের পানি, যে ভাবে একটু চা বানান, আমরা খাননি সবাই। তো বললাম খাইতে মন চাইলে আমার কাছে বলতে আমি একটু জাল দিতাম। তো আমারও ঘরে চাপাতি ছিল না, ওরা জানে, এই জন্যই আর কি ও নিজের মতো করে চাপাতি দিয়ে চিনি দিয়ে তারপরে নিয়ে আসছে। আর সব শেষে চা বানানো হয়ে গেছে, আমার পোলাওটাও কিন্তু প্রায় হয়ে গেছে, আর একটু চুলার উপরে রাখতে হবে। এই ভিতরে লাবণী আসছে, ভাবি আমার ভাত কটা চুলার উপরে দিয়ে রাখেন, আমি দুপুরে রান্না করে নিই। এই জন্য আর কি ও ভাত দিয়ে দিল চুলার উপরে। তো বাচ্চা কাচ্চা নিয়ে এত হইচই, আসলে জানি না কখনো এভাবে দেখা হয় কিনা সবার সাথে। কিন্তু আমার একটা কথাই আল্লাহর কাছে বলে যে আল্লাহ তুমি প্রয়োজনে সারা জীবনে ভালোবাসায় রাখো, কিন্তু এই মানুষের জায়গায় ওকাইদ থাকা বা এই ফরাজি অংশের ভিতরে থাকা, কোনো দলিল ছাড়া কোনো জায়গায় এভাবে ঘরবাড়ি করে থাকা যে একটা কষ্ট, এই কষ্টটা আমার দিও না। আমি সবসময় আল্লাহর কাছে এটাই বলি। এরপরে যদি আল্লাহর হুকুম হয়, যে আল্লাহর হুকুম ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না, সেই হুকুম যদি হয় তাহলে তো আবার আশা লাগতেও পারে, বলা তো আর জানা। কিন্তু আমার আসার একদমই কোনো ইচ্ছা নেই। আচ্ছা আপা, হ্যাঁ গুনি আজকে রাতটা ভালোভাবে কাটাই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমরা সবার জন্য দোয়া করি। আর সকালবেলা আমি ভয়েসটা দিতেছিলাম, পাখির অনেক ডাকাডাকি ছিল, হাঁস মুরগি, তো বাইরের অনেক শব্দ ছিল, এই জন্য সবার কাছে দুঃখিত, সবাই ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।